হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি বইয়ের ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করব। তো ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট দুইটি কোশ্চেন হচ্ছে ডেফিনেশন অফ অ্যানাটমি, অ্যানাটমির সংজ্ঞা, এবং ডেফিনেশন অফ ফিজিওলজি, ফিজিওলজির সংজ্ঞা। এই দুটির সংজ্ঞা জানতেই হবে, যে বইয়ের নামই অ্যানাটমি এবং ফিজিওলজি, তাহলে সংজ্ঞা তো অবশ্যই জানতেই হবে। তো আমরা দেখি যে অ্যানাটমি এবং ফিজিওলজির সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে বইতে। অ্যানাটমি ইজ দ্য স্টাডি, অ্যানাটমি হচ্ছে অধ্যয়ন, অফ দ্য স্ট্রাকচার, গঠনের, অফ দ্য বডি, দেহের বা শরীরের, দেহের গঠনের অধ্যয়নই হচ্ছে অ্যানাটমি। আমরা যদি আমাদের দেহের কিডনির কথা বলি, লাংস তথা ফুসফুসের কথা বলি, হার্টের কথা বলি, কিংবা আই তথা চোখের কথা বলি, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট গঠন রয়েছে। এই গঠন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অ্যানাটমি। এরপরে আসি ফিজিওলজির ডেফিনেশন। ফিজিওলজির ডেফিনেশনে কি বলছে? ফিজিওলজি ইজ দ্য স্টাডি, ফিজিওলজি হচ্ছে অধ্যয়ন, অফ হাউ দ্য সিস্টেমস, কীভাবে সিস্টেমগুলো, অফ দ্য বডি ওয়ার্ক, শরীরে কাজ করে। মনে রাখা আবশ্যক যে আমাদের দেহে মোট 11টি সিস্টেম রয়েছে, এটাই হচ্ছে ফিজিওলজি। অ্যান্ড এবং দ্য ওয়েস, এবং সেই পদ্ধতি ইন হুইচ, যাতে দেয়ার ইন্টিগ্রেটেড কোপারেশন, তাদের সমন্বিত সহযোগিতা, ইন্টিগ্রেটেড সমন্বিত মানে একত্রিতভাবে, কোপারেশন সহযোগিতায়, মেইনটেইনস বজায় রাখে, লাইফ জীবনকে, অ্যান্ড হেলথ এবং স্বাস্থ্যকে, অফ দ্য ইন্ডিভিজুয়াল ব্যক্তির। তাহলে একজন ব্যক্তির জীবন এবং স্বাস্থ্যকে কিভাবে বজায় রাখে, তাদের সমন্বিত সহযোগিতায় এই সিস্টেমগুলো কিভাবে একজন ব্যক্তির স্বাস্থ্য এবং জীবনকে বজায় রাখে, এই বিষয়টি নিয়েই যেখানে অধ্যয়ন করা হয় সেটাই হচ্ছে ফিজিওলজি। আমরা যে আমাদের দেহের কিডনি, লাংস তথা ফুসফুস, হার্ট, চোখ এগুলোর কথা বললাম, আসলে এগুলোর কাজটা কি, এই কাজ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ফিজিওলজি। অ্যানাটমি যেখানে গঠন নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি যেখানে কাজ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ফিজিওলজি। আমরা যদি সহজভাবে এর ডেফিনেশন দিতে চাই তাহলে এভাবে দিতে পারি যে অ্যানাটমি ইজ দ্য স্টাডি, অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ বডি স্ট্রাকচার, শরীরের গঠন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ বডি ফাংশন, শরীরের কার্যবলী নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। এটা হচ্ছে শর্ট ডেফিনেশন। এরপরে আমরা আসি গোলস অফ ফিজিওলজি। ফিজিওলজির উদ্দেশ্যটা আসলে কি? টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টরস, শারীরিক এবং ভৌত এবং রাসায়নিক উপাদানগুলি, দ্যাট আর রেসপন্সিবল, যেগুলো দায়ী, ফর দ্য অরিজিন, বৃদ্ধির জন্য, ডেভেলপমেন্ট, বিকাশের জন্য, অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ, জীবনের অগ্রগতির জন্য। তাহলে সম্পূর্ণ অর্থটা কী হবে? জীবনের অগ্রগতি, বিকাশ এবং বৃদ্ধির জন্য যেসব ভৌত এবং রাসায়নিক উপাদানগুলো দায়ী তা ব্যাখ্যা করাই হচ্ছে ফিজিওলজির উদ্দেশ্য। যেমন আমরা যদি সমবয়সী ছেলের কথা ভাবি, ধরি 10 বছরের দুইজন ছেলের বয়স একই, কিন্তু একজন আর একজনের চেয়ে প্রায় 1 হাত লম্বা, এমন হয় না? একজন খাটো, একজন লম্বা, একজন চিকন, একজন মোটা। কোন কোন উপাদানগুলির কারণে, কোন কোন ভৌত এবং রাসায়নিক উপাদানগুলির কারণে এমন হচ্ছে, সেই বিষয়টি জানা হচ্ছে ফিজিওলজির উদ্দেশ্য। 2 নম্বরে কি বলছে?
টু এক্সপ্লেইন ব্যাখ্যা করতে দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স নির্দিষ্ট বৈশিষ্ট্যসমূহ অ্যান্ড মেকানিজম এবং কার্যাবলী অফ দ্য হিউম্যান বডি মানবদেহের নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং কার্যাবলী ব্যাখ্যা করতে, দ্যাট যা মেক ইট এটাকে তৈরি করে আ লিভিং বিইং বসবাসের জন্য, মানে বেঁচে থাকার জন্য যেসব নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং কার্যাবলী দরকার তা ব্যাখ্যা করা। যেমন একজন ব্যক্তি দেখতে খুবই সুন্দর, কিন্তু তার ভেতরের সমস্যা, তার কিডনির সমস্যা, তার লাংসের সমস্যা, তার হার্টের সমস্যা, তাহলে তার পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? না, বেঁচে থাকা সম্ভব নয়। তো এই বিষয়গুলো কেন হচ্ছে, লাংসটা আসলে কেন কাজ করছে না, হার্টটা কেন কাজ করছে না, এই বিষয়গুলোর জন্য কোন কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং কোন কোন কাজগুলো দায়ী, এই বিষয়টি ব্যাখ্যা করাই হচ্ছে ফিজিওলজির উদ্দেশ্য। তাহলে আমরা ফিজিওলজির উদ্দেশ্য দুইটি জানলাম, এই দুইটি মুখস্থ করতে হবে। এরপরে আসি সাবডিভিশন অফ অ্যানাটমি। অ্যানাটমির কিছু ভাগ রয়েছে, অ্যানাটমির উপবিভাগ, সাবডিভিশন অফ অ্যানাটমি, অ্যানাটমির উপবিভাগ। 1 নাম্বার গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমিটা কি? দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যে ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। ম্যাক্রো মনে রাখো যে ম্যাক্রো মানে হচ্ছে বড়। আমাদেরকে কিছু অ্যানাটমিক্যাল টার্ম জানতে হবে, এই টার্মগুলো আমরা পরে আলোচনা করব। যে গ্রস অ্যানাটমি কি? গ্রস অ্যানাটমি দেখি, আমরা বইয়ে দেখি কি বলছে। ইট ইজ দ্য স্টাডি, এটা হচ্ছে অধ্যয়ন, অফ লার্জ বডি ফাংশন, বড় গঠনের দেহের অধ্যয়ন, ভিজুয়েবল যা দেখা যায়, টু দ্য নেকড আই খালি চোখেই যে গঠনগুলো দেখা যায় সেটাই হচ্ছে গ্রস অ্যানাটমি। যেমন আমরা যদি লাংস ফুসফুসকে দেহের ভিতর থেকে বের করে নিয়ে আসি, তাহলে খালি চোখে দেখতে পারবো না? পারবো। হার্টকে খালি চোখে দেখা যায়, কিডনিকে খালি চোখে দেখা যায়। এই যে খালি চোখে যে অঙ্গগুলি দেখা যায়, এগুলো হচ্ছে গ্রস অ্যানাটমি। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে উইদাউট ইউজিং মাইক্রোস্কোপ, অঙ্গগুলো আমরা খালি চোখে দেখতে পারি, সেগুলো হচ্ছে গ্রস অ্যানাটমি। উদাহরণ যদি দেই তাহলে আমরা লাংস ফুসফুসের কথা বলতে পারি, আই চোখের কথা বলতে পারি, এগুলো হচ্ছে গ্রস অ্যানাটমির উদাহরণ। এরপরে গ্রস অ্যানাটমির কিছু ভাগ রয়েছে, সেগুলো দেখব যে গ্রস অ্যানাটমি কী কী ভাগ রয়েছে। গ্রস অ্যানাটমি ক্যান বি ডিভাইডেড ইনটু, গ্রস অ্যানাটমিকে ভাগ করা যেতে পারে রিজিওনাল অ্যানাটমি, আঞ্চলিক অ্যানাটমি, অঞ্চল ভেদে যেসব অঙ্গ রয়েছে। যেমন আমরা যদি মাথার কথা বলি, মাথা একটা অঞ্চল, হাত একটা অঞ্চল, পা একটা অঞ্চল, পেট একটা অঞ্চল, বুক একটা অঞ্চল, তাই না? এই যে অঞ্চল ভেদে যেসব অঙ্গ রয়েছে সেগুলো তো খালি চোখে দেখা যায়, অবশ্যই খালি চোখে দেখা যায়। মাথা খালি চোখে দেখা যায়, হাত, পা, বক্ষ, বুক, পেট, এগুলো খালি চোখে দেখা যায়। তো যে বিষয়গুলো, যে অঙ্গগুলো খালি চোখে দেখা যায় এবং অঞ্চল ভেদে রয়েছে, সেগুলো হচ্ছে রিজিওনাল অ্যানাটমি তথা আঞ্চলিক অ্যানাটমি। আমরা কিভাবে লিখব? রিজিওনাল অ্যানাটমি দিয়ে আমরা উদাহরণ দেব। যে এখানে উদাহরণ হেড মাথা, নেক ঘাড়, থোরাক্স বক্ষ, অ্যাবডোমিন পেট, ট্রাঙ্কটা আসলে কি? এই যে থোরাক্স আর অ্যাবডোমিন এই দুইটাকে মিলে বলা হয় ট্রাঙ্ক। আমাদের যে থোরাক্স, বুক আর পেট, এই বুক আর পেটকে মিলে বলা হয় ট্রাঙ্ক। এরপরে হ্যান্ড হাত, লেগ, পা, এই যে অঞ্চল ভেদে যে সব অঙ্গ রয়েছে এগুলোকে বলা হয় রিজিওনাল অ্যানাটমি তথা আঞ্চলিক অ্যানাটমি। 2 নাম্বারটা কি? সিস্টেমিক অ্যানাটমি। সিস্টেমিক অ্যানাটমি কি? নির্দিষ্ট সিস্টেম সমূহ, এখানে অনেকগুলো অঙ্গ থাকবে। যেমন উদাহরণ দেখতে পারি যে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। এলিমেন্টারিটা কি? আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, হজমতন্ত্র রয়েছে,
এই ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটি নামই হচ্ছে অ্যালিমেন্টারি। এরপরে রেসপিরেটরি, শ্বাস প্রশ্বাস তন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেখানে হার্ট, ব্লাড ভেসেল তথা রক্তনালী এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো আমরা যদি একটা নির্দিষ্ট সিস্টেমের কথা ভাবি যে রেসপিরেটরি সিস্টেম, আসলে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কী কী রয়েছে? নাক রয়েছে, এরপরে শ্বাসনালী রয়েছে, এরপরে রয়েছে লাংস তথা ফুসফুস। অনেকগুলো অঙ্গের সমন্বয়ে একটা সিস্টেম গঠন হয়েছে এবং অনেকগুলো অঙ্গ মিলে একটা নির্দিষ্ট কাজ করতেছে, তা কি আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করতেছে। যে অনেকগুলো অঙ্গ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করবে তথা একটা সিস্টেম গঠন হয়ে একটা নির্দিষ্ট কাজ করবে, সেটা হচ্ছে সিস্টেমিক অ্যানাটমি। আমাদের দেহে মোট 11টি সিস্টেম রয়েছে। এই 11টি সিস্টেম যেমন নার্ভাস সিস্টেম, এলিমেন্টারি বা ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এরকম সিস্টেমগুলো অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করলে সেটাকে বলা হয় সিস্টেমিক অ্যানাটমি। উদাহরণগুলো কি দিতে পারি? যে নার্ভাস, এলিমেন্টারি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম তথা হজমতন্ত্রের আরেক নাম, রেসপিরেটরি শ্বাস প্রশ্বাসতন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম যেখানে হার্ট এবং ব্লাড ভেসেল থাকবে, এগুলো হচ্ছে সিস্টেমিক অ্যানাটমি। এরপরে আমরা দেখতে পারি সারফেস অ্যানাটমি। আসলে সারফেস অ্যানাটমিটা কি? সারফেস অ্যানাটমি ইজ দ্য স্টাডি, এটি হচ্ছে অধ্যয়ন অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার, অভ্যন্তরীণ গঠনসমূহ, অ্যাজ দে রিলেটেড, সেগুলো সম্পর্কযুক্ত যেভাবে, টু দ্য ওভারলাইনিং স্কিন সারফেস, চামড়ার বাহিরের অংশের সাথে ভেতরের গঠনসমূহ কিভাবে সম্পর্কিত, সেটাই হচ্ছে সারফেস অ্যানাটমি। যেমন আমরা অনেক সময় হাতের কবজিতে হাত রেখে পালস দেখি, আবার পেট এবং পেটের উপরে বুকের নিচে একটা গর্ত আছে, এই গর্তের এখানে হাত দিয়ে আমরা দেখি যে আমাদের হার্ট কি চলিচ্ছে না চলিচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। অথচ হার্ট ভেতরে, আমরা বাহির থেকেই বুকে হাত রেখে দেখতে পারি যে হার্ট চলতেছে কি চলতেছে না। আবার ডাক্তাররা স্টেথোস্কোপ ব্যবহার করে তারা হার্টের শব্দ শোনে, আবার লাংস ফুসফুসের শব্দ শোনে। অথচ হার্ট কিন্তু ভেতরে, লাংস তথা ফুসফুস কিন্তু ভেতরে থাকা সত্ত্বেও বাহিরে থেকে কিন্তু বুঝতে পারা যায় যে ভেতরের সমস্যা আছে কি না। যে এই কথাই এখানে বলা হচ্ছে যে ভেতরের গঠনসমূহ কিভাবে চামড়ার বাইরের অংশের সাথে সম্পর্কিত তা যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সারফেস অ্যানাটমি। আবার আমরা এভাবেও বলতে পারি যে কোনো স্ট্রাকচারের উপরের অংশই হচ্ছে সারফেস অ্যানাটমি। যেমন আমাদের দেহের উপরের অংশ কি? স্কিন, ত্বক, তাই না? এই ত্বক, তাহলে আমাদের দেহের সারফেস অ্যানাটমি কোনটা? সারফেস অ্যানাটমি অবশ্যই স্কিন, ত্বক। এরপরে আসি মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রো হচ্ছে অ্যানাটমিক্যাল টার্ম, আর মাইক্রো কথাটির অর্থ হচ্ছে ছোট। মাইক্রোস্কোপিক অ্যানাটমি মানে যেগুলো ছোট গঠনের। এখানে কি বলছে? ইট ইজ দ্য স্টাডি, এটা হচ্ছে অধ্যয়ন অফ দ্য স্ট্রাকচার, গঠনের, দ্যাট ক্যান নট বি সিন, যেগুলো দেখা যায় না, উইথ দ্য নেকড আই, খালি চোখে। তাহলে খালি চোখে যেগুলো দেখা যায় না সেগুলোই হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। যেমন ভাইরাসের কথা যদি বলি, আমরা যদি ব্যাকটেরিয়ার কথা বলি, এগুলো খালি চোখে দেখা যায় না। এগুলো এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ক্যান বি সিন উইথ দ্য এইড অফ মাইক্রোস্কোপ, এগুলো মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। তাহলে যেগুলো খালি চোখে দেখা যায় না, যেগুলো দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার হয়, সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক অ্যানাটমি দুই ভাগে ভাগ করা যেতে পারে। মাইক্রোস্কোপিক অ্যানাটমি ক্যান বি ডিভাইডেড, ভাগ করা যেতে পারে ইনটু
সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি। সাইটোলজি কি? সাইটোলজি সাইটোলজি হচ্ছে সেলস অফ দ্য বডি, যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি। আর টিস্যু অফ দ্য বডি, যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে হিস্টোলজি। সাইটোলজি কি? যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয়। হিস্টোলজি কি? যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি। এরপর আসি এমব্রায়োলজি। এমব্রায়োলজি কি? ইট ইজ দ্য স্টাডি, এটা হচ্ছে অধ্যয়ন, অফ দ্য ডেভেলপমেন্টাল চেঞ্জ, বিকাশগত পরিবর্তন, অফ হিউম্যান এমব্রায়োস, মানব ভ্রূণের, অ্যান্ড ফিটাসের, বিফর বার্থ, জন্মের পূর্বে, ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ। ইন্ট্রাইউটেরাইন লাইফ মানে হচ্ছে গর্ভাশয়ে অবস্থানকালীন সময়, যখন একজন শিশু মায়ের পেটের ভিতরে থাকে। এক সময় তো ছোট থাকে, এই যে ছোট থেকে আস্তে আস্তে যে বড় হচ্ছে, অ্যানাটমিক্যাল চেঞ্জটা হচ্ছে। এক সময় ছোট ছিল, সেখান থেকে এক সময় হাত হলো, তারপরে পা হলো, সেগুলো আস্তে আস্তে বড় হলো। এই যে অ্যানাটমিক্যাল চেঞ্জ, এই ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ, গর্ভাশয়ে অবস্থানকালীন জীবনের সময়ে একজন শিশুর যে বিকাশগত পরিবর্তন হয়, ছোট থেকে বড় হয়, এই বিষয়টা যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে এমব্রায়োলজি। সেটাই কি? এমব্রায়োলজি। এরপরে আমরা পড়ব কিছু হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। এরপরে পড়ব হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। 1. প্যাথোলজিক্যাল অ্যানাটমি। প্যাথোলজিক্যাল অ্যানাটমি ইজ দ্য স্টাডি, প্যাথোলজিক্যাল অ্যানাটমি হচ্ছে অধ্যয়ন, অফ এ স্ট্রাকচারাল চেঞ্জ, গঠনগত পরিবর্তন, অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ, রোগের সাথে সম্পর্কিত। ডিজিজ মানে রোগ, আর অ্যাসোসিয়েটেড মানে সম্পর্কযুক্ত। রোগের সাথে সম্পর্কযুক্ত গঠনগত পরিবর্তনই হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। আমরা যদি কিডনি, লাংস তথা ফুসফুস এগুলোর কথা বলি, কোনো রোগ হওয়ার ফলে যদি এগুলোর গঠন পরিবর্তন হয়ে যায়, কিংবা যদি চোখের কথা বলি, অনেক সময় কোনো একটা জীবাণুর আক্রমণে চোখটা ফুলে যায়, চোখের গঠনটা পরিবর্তন হয়ে যায়। এই যে জীবাণুর কারণে রোগ হওয়ার কারণে স্ট্রাকচারাল চেঞ্জ হওয়াটাই হচ্ছে, গঠনগত পরিবর্তন হওয়াটাই হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এরপরে আসি রেডিওগ্রাফিক অ্যানাটমি। রেডিওগ্রাফিক অ্যানাটমি ইজ দ্য স্টাডি, রেডিওগ্রাফিক অ্যানাটমি হচ্ছে অধ্যয়ন, অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার, অভ্যন্তরীণ গঠনসমূহ, অ্যাজ ভিজুয়ালাইজড, দেখা, বাই এক্সরে ইমেজ, এক্সরে ইমেজের মাধ্যমে, অর স্পেশালাইজড ইমেজিং প্রসিডিউর, অর্থাৎ এক্সরে করার মাধ্যমে অভ্যন্তরীণ গঠনসমূহ দেখতে পাওয়াটাই হচ্ছে রেডিওগ্রাফিক অ্যানাটমি। একজন ব্যক্তির যদি দুর্ঘটনায় পা এমনভাবে ফুলে যায় যে তার পায়ের গঠনটা পরিবর্তন হয়ে গেছে, এখন এক্সরে এক্সরে করার মাধ্যমে এই যে গঠনটা, ভিতরের গঠনটা কী পরিমাণে পরিবর্তন হয়েছে, এটা এক্সরে করার মাধ্যমে দেখাই হচ্ছে রেডিওগ্রাফিক অ্যানাটমি। এরপরে আসি ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমিটা কি? এখানে দেখো যে ক্লিনিক্যাল অ্যানাটমি ট্রিটমেন্ট লেখা আছে, ভালো করে দেখেন যে ট্রিটমেন্ট লেখা আছে। আসলে ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্টকে তথা রোগীকে কি ট্রিটমেন্ট দিতে হবে, তার যে অ্যানাটমিক্যাল চেঞ্জটা হলো, এটা কি রোগের কারণে হলো নাকি দুর্ঘটনার কারণে হলো? মনে করেন একজন ব্যক্তি দুর্ঘটনায় পতিত হয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার পরে সে বুকে আঘাত পাইছে। বুকে আঘাত পাওয়ার 2 বছর পরে দেখা যাচ্ছে যে তার বুকটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে। এখন ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তার তাকে জিজ্ঞেস করবে যে বুকে কি কোনো আঘাত টাঘাত লেগেছিল? তখন সে বলবে যে হ্যাঁ লেগেছিল, 2 বছর আগে লেগেছিল। এখন ডাক্তার বলবে যে 2 বছর আগে লেগেছিল,
আজকে দে ফুললো, আসলে তো তাহলে আঘাতের কারণ নয়। ডাক্তারের মনে একটা সংশয় হবে যে আঘাতের কারণেই কি এতদিন পর ফুলে উঠলো, নাকি কোনো রোগের কারণে ফুলে উঠলো। এই বিষয়টা জাস্টিফাই করে ডাক্তার যে ট্রিটমেন্টটা দেবে, আসলে প্যাথোলজিক্যাল অ্যানাটমির তথা রোগের কারণে তার চেঞ্জটা হলো, না রেডিওগ্রাফিক অ্যানাটমি, না দুর্ঘটনার কারণে তার বুকের অস্বাভাবিক বুকের গঠনটা অস্বাভাবিকভাবে পরিবর্তন হলো, আসলে কোনটার কারণে হলো। এই বিষয়টি দেখে ট্রিটমেন্ট দেওয়াটাই হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। এরপরে আসি সাবডিভিশন অফ ফিজিওলজি। ফিজিওলজির উপবিভাগ বা ফিজিওলজির কিছু শ্রেণীবিভাগ করা হচ্ছে এখানে। সেটা দেখি যে 1 নাম্বার রেনাল ফিজিওলজি। রেনাল ফিজিওলজি কি? রেনাল অর্থ হচ্ছে কিডনি। কিডনির আরেকটি নাম তথা কিডনির অ্যানাটমিক্যাল নাম হচ্ছে রেনাল ফিজিওলজি কি? স্টাডি অফ ফাংশন, কাজের অধ্যয়ন অফ কিডনি কীভাবে কাজ করে সে তা পড়াশোনা বা তা অধ্যয়নই হচ্ছে রেনাল ফিজিওলজি। এরপরে নিউরোফিজিওলজি, স্টাডি অফ ফাংশনাল প্রপার্টিস, কার্যকরী বৈশিষ্ট্যসমূহ অধ্যয়ন অফ নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে, আমাদের ব্রেন কিভাবে কাজ করে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে নিউরোফিজিওলজি। এরপরে কার্ডিওভাস্কুলার ফিজিওলজির মধ্যে কি বলছে যে স্টাডি অফ ফাংশন, কার্যবলীর অধ্যয়ন অফ হার্ট অ্যান্ড এবং ব্লাড ভেসেল, রক্তনালী। আমাদের দেহে আমাদের যে বুকের ভিতরে হার্ট রয়েছে, এই হার্ট মূলত রক্ত পাম্প করে। এই রক্তটা যায় কিসের মাধ্যমে? ব্লাড ভেসেল, রক্তনালীর মাধ্যমে। এই হার্টটা রক্ত পাম্প করলো, রক্তনালীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে গেল, আবার সারা দেহে থেকে এই রক্ত আবার হার্টে ফিরে আসলো কিসের মাধ্যমে? ব্লাড ভেসেল তথা রক্তনালীর মাধ্যমে। এই যে হার্ট এবং ব্লাড ভেসেল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। হার্ট এবং ব্লাড ভেসেলের কাজ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। এরপরে রেসপাইরেটরি ফিজিওলজি, মানে শ্বাস প্রশ্বাসতন্ত্র। রেসপাইরেটরি মানে শ্বাস প্রশ্বাসতন্ত্র। স্টাডি অফ ফাংশন, সব জায়গাতেই ফাংশন কথাটা উল্লেখ আছে, কারণ ফিজিওলজি মানেই ফাংশন। স্টাডি অফ ফাংশন, কার্যাবলীর অধ্যয়ন অফ রেসপাইরেটরি ট্রাক্ট মানে হচ্ছে শ্বাসনালী এবং লাংস, ফুসফুস, অ্যান্ড দ্য মেকানিজম অফ রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন, মানে শ্বাস প্রশ্বাসটা কীভাবে হচ্ছে, আর মেকানিজম মানে হচ্ছে কাজ বা কার্যাবলী। এই যে শ্বাস প্রশ্বাসটা আসলে কিভাবে হচ্ছে, লাংস কিভাবে কাজ করছে, রেসপাইরেটরি ট্রাক্ট তথা শ্বাসনালীর ভূমিকা কী, এই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রেসপাইরেটরি ফিজিওলজি। এরপরে এন্ডোক্রাইনোলজি কি? স্টাডি অফ হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হয়, হরমোন নিয়ে যেখানে অধ্যয়ন করা হয়, এবং হাউ দে কন্ট্রোল, সেগুলো কিভাবে কন্ট্রোল হয় বডি ফাংশন, শরীরের কার্যবলীতে এই হরমোনগুলো কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করাই হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এরপরে ইমিউনোলজি, স্টাডি অফ হাউ দ্য বডি ডিফেন্স মানে রক্ষা করা, এটা মানে নিজেকে কিভাবে রক্ষা করবে তারই অধ্যয়ন, এগেইনস্ট ডিজিজ কজিং এজেন্টটা কি? এজেন্ট মানে যার কারণে রোগটা হয়। যেমন একজন ব্যক্তির যদি জ্বর আসে, তাহলে কী কারণে জ্বর আসলো, কোন জীবাণুর কারণে জ্বর আসলো, এই জ্বর আসার কারণটাই হচ্ছে এজেন্ট, কজিং এজেন্ট মানে হচ্ছে
যার কারণে আসলে মানুষ অসুস্থ হয়, সেটাই হচ্ছে এজেন্ট। এই এজেন্টের বিরুদ্ধে, এক কথায় যে শরীর কিভাবে রোগ সৃষ্টিকারী উপাদানের বিরুদ্ধে নিজেকে রক্ষা করে, তার অধ্যয়নই হচ্ছে ইমিউনোলজি। এরপরে প্যাথোফিজিওলজি কি? স্টাডি অফ ফাংশনাল চেঞ্জ, কার্যকারীভাবে পরিবর্তন, অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ, রোগের সাথে সম্পর্কযুক্ত, অ্যান্ড এজেইন, রোগের সাথে সম্পর্কযুক্ত ফাংশনাল চেঞ্জই হচ্ছে প্যাথোফিজিওলজি। যেমন আমাদের ব্রেন তথা যেমন আমরা আমাদের ব্রেনের মাধ্যমে কার্যাবলী নিয়ন্ত্রণ করি, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটি করলে সমাজে মানানসই হবে, কোনটি করা যাবে না, এটা নিয়ন্ত্রণ করে কি? ব্রেন, তাই না? যে এই ব্রেন যদি কোনো রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই ভালো এবং মন্দের বিষয়টি আমাদের মধ্যে আর কাজ করবে না। এই যে রোগের কারণে ফাংশনাল চেঞ্জ হয়ে গেল আমাদের ব্রেন, এই ফাংশনাল চেঞ্জটাই হচ্ছে প্যাথোফিজিওলজি। আমরা বলছিলাম যে আমাদের দেহে মোট 11টি সিস্টেম রয়েছে, সেই 11টি সিস্টেম আমরা দেখব। There are 11 functional organ systems in human body. মানবদেহের 11টি সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো কী কী? এক, ইন্টেগুমেন্টারি সিস্টেম, ত্বকীয়তন্ত্র, আমাদের ত্বক, এরপরে লোম, তারপরে নখ, যেটাকে আমরা আষ্টে বলি, এই যে নখ অর্থাৎ উপরের সারফেস, এটা হচ্ছে উপরের সারফেস, এক কথায় ত্বকীয়তন্ত্র। এবং ত্বকের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। এরপরে স্কেলিটাল সিস্টেম মানে কঙ্কালতন্ত্র। আমাদের দেহে মোট 206টি হাড় রয়েছে। এই 206টি হাড় কীভাবে গঠন হয়ে একটা মানবদেহ তৈরি করছে, এই এই হাড়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। এরপরে মাসকুলার সিস্টেম, হাড়ের উপরে আমাদের মাংসপেশি রয়েছে। মেডিকেলের বই অনুযায়ী মেডিকেলের বই অনুযায়ী মানবদেহে মোট 639টি মাসেল রয়েছে। এই মাসেল তথা মাংসপেশি নিয়ে যেখানে আলোচনা করা হয়, 206টি মাংসপেশি নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটা হচ্ছে মাসকুলার সিস্টেম। নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, যেখানে ব্রেন এবং যাবতীয় অংশ নিয়ে আলোচনা করা হবে, সেটা নার্ভাস সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম, যেখানে হরমোন কীভাবে কাজ করে এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেখানে হার্ট এবং ব্লাড ভেসেল, আগেই তো বললাম যে হার্ট পুরো শরীরে রক্ত পাম্প করে, আবার পুরো শরীর থেকে রক্ত আবার হার্টে আসে, হার্ট থেকে পুরো শরীরে কিসের মাধ্যমে রক্ত যায়? ব্লাড ভেসেল, রক্তনালীর মাধ্যমে, আবার ফিরে আসে রক্তনালীর মাধ্যমে, ব্লাড ভেসেলের মাধ্যমে। যে এই যে রক্ত যাচ্ছে আবার ফিরে আসতেছে, এই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপর লিম্ফেটিক সিস্টেমও ওই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মতোই। যখন লিম্ফেটিক সিস্টেমটা আসলে এখনই ওইভাবে বুঝবা না, যখন একেবারে পুরো অধ্যায়টা বুঝবা, অধ্যায় পড়ানো হবে, তখনই ভালো করে বুঝবা। এই লিম্ফেটিক সিস্টেমকে বলা হয় দ্বিতীয় সংবহনতন্ত্র। আর কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। কার্ডিওভাস্কুলার সিস্টেম কি? রক্ত সংবহনতন্ত্র। এই সংবহনতন্ত্রেরই দ্বিতীয় সংবহনতন্ত্র বলা হয় এই লিম্ফেটিক সিস্টেমকে, ঠিক কার্ডিওভাস্কুলার সিস্টেমের মতোই। এরপরে রেসপিরেটরি ফিজিওলজি, শ্বাস প্রশ্বাস তন্ত্র, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এরপরে আসে লিম্ফেটিক সিস্টেম, আমাদের শ্বাস প্রশ্বাস তন্ত্র, আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ছাড়তেছি, যে এই শ্বাস প্রশ্বাসের সাথে নাক রয়েছে, শ্বাসনালী, ফুসফুস, এই বিষয়গুলো কিভাবে কাজ করে তা নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কি?
হজমতন্ত্র, আমরা যে খাবার খাচ্ছি, মুখ দিয়ে খাবার খাচ্ছি, সেটা আবার খাদ্যনালী তথা ইসোফিগাস দিয়ে স্টোমাকে যাচ্ছে, যেটাকে আমরা পেট বলি। আবার সেখানে কিভাবে হজম হচ্ছে, আবার অ্যানাস দিয়ে তথা মলদার দিয়ে কিভাবে বের হয়ে যাচ্ছে। এই যে ডাইজেস্টিভ সিস্টেম তথা খাবার হজম হওয়া পর্যন্ত, এক কথায় খাবার হজম হওয়া পর্যন্ত কীভাবে খাবার খাচ্ছি এবং হজম হচ্ছে, এই বিষয়টি নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে ইউরিনারি সিস্টেম মূত্রতন্ত্র, আমরা যে পানি পান করতেছি সেগুলো আবার কিভাবে প্রস্রাব হচ্ছে, আবার কিভাবে বের হয়ে যাচ্ছে, সেই প্রস্রাবগুলো কোথায় অবস্থান করতেছে, মানে স্টোর হয়ে থাকতেছে, সংরক্ষণ হয়ে থাকতেছে, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। এরপরে রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্র, আমাদের ছেলেদের বা মেয়েদের যেসব সেক্স অর্গান রয়েছে, অর্থাৎ প্রজননের সাথে যেসব অর্গানগুলো জড়িত, এটা তোমরা ভালো করেই বুঝবা। যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানো হবে তখন তোমরা ভালো করেই বুঝবা যে আমার সাথে তোমরা এগুলো ভালো করে বুঝবা যে রিপ্রোডাক্টিভ সিস্টেম কি। এক কথায় প্রজননতন্ত্র, ছেলে এবং মেয়েদের সেক্সুয়াল অর্গান নিয়ে যেখানে আলোচনা করা হয় এবং সেগুলোর কাজ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি বইয়ের ফার্স্ট অধ্যায় শেষ দিলাম। তো এখন আমরা এমসিকিউগুলো সলভ করি, দেখি পারি নাকি। যদি অধ্যায় বুঝে থাকি তাহলে এমসিকিউ সলভ করতে পারবো। তো ফার্স্ট এমসিকিউটা কি? ফার্স্ট এমসিকিউ বলছে দ্য স্টাডি অফ বডি অর্গানাইজেশন অ্যান্ড স্ট্রাকচার। তাহলে বডির স্ট্রাকচার নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা কি? স্ট্রাকচার, গঠন নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যানাটমি। এরপর 2 নাম্বার কি বলছে? দ্য স্টাডি অফ বডি ফাংশন। বডি ফাংশন মানে কার্যাবলী, কাজ, দেহের কাজ, বডির কাজ নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা কি? সেটা ফিজিওলজি। এরপর 3 নাম্বার কি বলছে? দ্য স্টাডি অফ সেলস নিয়ে তথা কোষ নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা কি? সেলস নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে সাইটোলজি। মনে রাখো, সেল সি দিয়ে শুরু, আবার সাইটোলজিও সি দিয়ে শুরু। তাহলে সেল নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা সাইটোলজি। আবার যদি বলা হয় যে টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা কি? টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে হিস্টোলজি। যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি, যেখানে সেল নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি। খুব ইজি। প্রতিটি অধ্যায়ের সাথে সাথে আমাদেরকে কিছু বেসিক জানতে হবে, যেগুলো আমাদের পড়াশোনা মনে রাখতে সাহায্য করবে। যেমন আমরা যদি ক্লাস 8 থেকে পড়ার পরে 9-এ উঠি তাহলে মনে হয় যে 8-এর পড়া খুবই সহজ। কেন সহজ মনে হয়? কারণ 9-এর পড়াটা আমাদের 8-এর পড়াটাকে আরও সহজ করে দেয়, কারণ আমরা আরও বেশি কিছু জানতে পারি, যার কারণে আমাদের 8-এর পড়াটা সহজ লাগে। ঠিক তেমনই অধ্যায় শেষ দেওয়ার পরপরই কিছু বেসিক জানলে, মানে অতিরিক্ত জানলে আমাদের বইয়ের পড়াটা আরও নিজের কাছে একেবারে সহজ মনে হবে।